আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আপনাদের সামনে ইনভার্টার সার্ভিসিং পার্ট 14 নিয়ে হাজির হয়েছে আমি সালাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। এই ইনভার্টারটি সার্ভিসিং করার জন্য পাঠিয়েছেন চট্টগ্রাম লোহাগাড়া থেকে সেলিম ভাই। দুইটি ইনভার্টার পাঠিয়েছেন মেরামতের জন্য। তো ইনভার্টারগুলো আমি খুলবো, এমনকি মেরামত করব। এই ইনভার্টারগুলো কিভাবে আমি মেরামত করে থাকি তার বিষয়ে কিছু ধারণা দিব। তবে এই ভিডিও থেকে কিন্তু যারা মেকানিক আছেন তারা শিক্ষণীয় কোনো বিষয় পাবেন না। এখানে সেভাবে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হয়নি। এই ভিডিওটি তৈরি করা হয়েছে যারা পাবলিক, যারা ইনভার্টারগুলো বাইরে থেকে পাঠায়, এই ইনভার্টারগুলো আমরা কিভাবে সার্ভিসিং করি, এমনকি কী কী কম্পোনেন্ট নষ্ট হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। তো তাই যারা মেকানিক আছেন তারা ভিডিওটি দেখবেন না, আর যারা দর্শক আছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখলেই জানতে পারবেন ইনভার্টারগুলো আমি কিভাবে সার্ভিসিং করে থাকি। তো যারা আমার চ্যানেলে নিত্য নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এমনকি যারা পুরনো দর্শক আছেন তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এই ইনভার্টারটা প্রথমে আমি এই ইনভার্টারের যে সকল নাটগুলো আছে এই নাটগুলো খুলে নিচ্ছি। এই নাটগুলো খোলা সম্পূর্ণ হয়ে গেলে আমি ইনভার্টারটি ভেতরের অংশগুলো দেখব, দেখে ডিসাইড করব কি কি কম্পোনেন্ট নষ্ট আছে। সেগুলো আমাদের মাল্টিমিটারের সাহায্যে ধরে এগুলোর কাজগুলো পার্ট বাই পার্ট করব। সো বন্ধুগণ, নাটগুলো আমার খোলা কমপ্লিট। এখন আমরা দেখব এই ইনভার্টারের মধ্যে কি কি সমস্যা। তো ইনভার্টারটা খুলতেই দেখতে পাচ্ছি এর মধ্যে একটা প্যাকেট, এমনকি হিট প্রুফ যে পেপার বা দেওয়া থাকে সেটাও খোলা, এমনকি ডিসি সাইডে কোনো মসফেট নাই। এখানে ক্যাপাসিটার দেখা যাচ্ছে ফোলা। তো এখানকার মসফেটগুলো নাই, এটার কারণ এই যে চট্টগ্রাম থেকে সেলিম ভাই যে ইনভার্টারটা পাঠিয়েছে সে তার এলাকায় মেকানিকদের দেখিয়েছিল এই ইনভার্টারটা সার্ভিসিং করার জন্য, তারা করতে পারেনি, যার কারণে কম্পোনেন্টগুলো খুলে রেখেছে। তো আমি এসি সাইডের মসফেট যেহেতু আছে এসি সাইডের মসফেট চেক করলাম। চেক করতে দেখতে পাচ্ছি এখানে প্রায় 3টা মসফেট নষ্ট। তো এই ইনভার্টারগুলোর ক্ষেত্রে 2টা মসফেট নষ্ট হলেও যে সেকশনে 4টা থাকবে বা 6টা থাকবে সেই কয়েকটা মসফেটটি চেঞ্জ করে দিতে হয়। তো যেহেতু এই ইনভার্টারে 4টা মসফেট দিয়ে এসি সেকশনের আউটপুট ভোল্টেজ তৈরি করা, যার কারণে আমরা 4টা মসফেটটি খুলে ফেলবো, এমনকি খুলে চেঞ্জ করে দিব। তো এই মসফেটগুলো কিন্তু লোকাল অ্যাভেলেবেল মসফেট লাগালেই কাজ করে না, এগুলো অরিজিনাল মসফেট হতে হয়, এগুলো এ গ্রেডের মসফেট হতে হয়। মসফেটের কিন্তু কয়েকটা গ্রেডে হয়, লোকাল মসফেটে কিন্তু ইনভার্টারগুলো চালুই করতে পারবেন না, আর যদি চালু করেন তো 2 মিনিট চেক করতেই আউট হয়ে যাবে। তো আমি এই মসফেটগুলো চায়না থেকে স্পেশালি অর্ডার করে নিয়ে এসে এই কাজগুলো করি, যার কারণে আমার কাজটা সঠিক হয়, ইনশাআল্লাহ টিকসইও ভালো করে। তো এটার আমি চাইলে আমি 3টা মসফেট চেঞ্জ করে দিতে পারতাম, কিন্তু আমি 4টা মসফেটটি চেঞ্জ করে দিব, কারণ একই কোয়ালিটির মসফেট হতে হয়। তাছাড়া যদি একটা ধরেন যে আছে 20N60, আপনি আর একটা লাগিয়ে দিলেন 25N60, তাহলে কিন্তু একই রেজাল্ট হয় না। তারপর বা 20N60 আবারও পুরনো 20N60 লাগালেও ওই একই রেজাল্ট হয় না। 4টা যদি একসঙ্গে চেঞ্জ করে দেই তখন রেজাল্টটা 100 হবে। তো ডিসি সাইডে আমি দেখতে পাচ্ছি এসএমডি যে রেজিস্টার আছে এই রেজিস্টারগুলো নষ্ট, যার কারণে আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে এই এসএমডি রেজিস্টারগুলো খুলে ফেলছি।
এই রেজিস্টারগুলো খুলে আমি বাজারে যে অ্যাভেলেবেল রেজিস্টারগুলো পাওয়া যায় লোকালি, যেগুলো প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক জেলায় ইলেকট্রনিক্স দোকান থাকলে সেখানে রেজিস্টার অ্যাভেলেবেল রেগুলার রেজিস্টার থাকবেই, সেই ধরনের রেজিস্টার লাগাবো। আর এই ক্যাপাসিটারটা 400 ভোল্টের ক্যাপাসিটার নষ্ট, এই ক্যাপাসিটারটাও চেঞ্জ করে দিব। তো এখানে একটা শিক্ষণীয় বিষয় আপনাদের মাঝে তুলে ধরি। এই ক্যাপাসিটারগুলো আমরা কিভাবে নষ্ট বুঝি। ক্যাপাসিটারগুলোর নিচের লেগ নষ্ট হয়ে যায় আর উপরে ক্যাপাসিটার চান্দি ফুলে যায়। চান্দি ফুলে গেলে আমরা ধরে নেব এই ক্যাপাসিটারগুলো নষ্ট, তখন ক্যাপাসিটারগুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে। তবে ক্যাপাসিটারের কিন্তু নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত আছে, বা উল্টা বা সিধা আছে, সেই বিষয়টা ফলো করে লক্ষ্য করেই কাজগুলো করতে হবে। তো আমি এখন ডিসি সাইডের মসফেটের আমরা প্রথমে লাগাবো, তারপরে আমরা এসি সেকশনের মসফেট লাগাবো। কিন্তু এগুলো লাগানোর আগে আমাদের যে কাজটি করা গুরুত্বপূর্ণ সেটা হলো সোল্ডারিং আয়রনের সাহায্যে এই যে মসফেটের গ্রুপগুলো সেগুলো পরিষ্কার করা। এমনকি সার্কিট বোর্ডে যেহেতু অন্য একজন মেকানিক দেখেছে, সেই জন্য সার্কিট বোর্ডটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। তো আমি ইনশাআল্লাহ পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই ইনভার্টারের যে বাইসিং ভোল্টেজটা, গেট ভোল্টেজ, সেটা ঠিক আছে কি না এটা চেক করে দেখব। এটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমার এই মসফেটগুলো লাগালে কয়েক সেকেন্ডের মধ্যে আবার নষ্ট হয়ে যাবে। এই মসফেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক একটা মসফেট প্রায় 80 থেকে 100 টাকা, 120 টাকা এরকম আছে। ডিসি সেকশনের মসফেট 80 টাকা আর এসি সেকশনের মসফেট 120 টাকা পিস। এগুলো বাজারের কিন্তু লোকাল মসফেট না, আমি যেগুলো ব্যবহার করি স্পেশালি চায়না থেকে অর্ডার করে নিয়ে আসি। তো কী ধরনের মসফেট নিয়ে আসি পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এবছর প্রায় 500 পিস, প্রায় 1000 পিস মসফেট আমি কিনেছি। এই ইনভার্টারগুলো যেহেতু বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে আমার কাছে পাঠিয়ে দিয়ে সার্ভিসিং করে নেয়, যার কারণে আমার প্রচুর মসফেট লাগে। এই জন্য আমি প্রায় 1000-এর ওপরে মসফেট কিনেছি। তো এগুলো কিন্তু অরিজিনাল এ গ্রেডের মসফেট। তো বন্ধুগণ, এখানে একটা বিষয়, এই যে দেখুন রেজিস্টার, এগুলো অ্যাভেলেবেল রেজিস্টার। এই রেজিস্টারগুলো কিন্তু আমি আগে সোল্ডারিং আয়রনের সাহায্যে রাং ধরে নিচ্ছি, তারপরে সোল্ডারিংটা করে দিচ্ছি। তো এই রেজিস্টারগুলো কিন্তু প্রত্যেক ইলেকট্রনিক্স দোকান যদি থাকে প্রত্যেক জেলায় কিন্তু এই ধরনের অ্যাভেলেবেল রেজিস্টারগুলো কিনতে পাওয়া যায়। ওই জন্য আমি এই রেজিস্টারটা ব্যবহার করছি। তো এই রেজিস্টার লাগাতে গেলে অবশ্যই একটু সূক্ষ্ম হাতে কাজ করতে হবে, কারণ এসএমডি রেজিস্টারের প্রিন্টগুলো অনেক পাতলা হয়, যার কারণে সাবধানে সোল্ডারিংটা করতে হবে। তো আমার রেজিস্টার 4টা মসফেটের গোড়ায় 4টা রেজিস্টার ব্যবহার করতে হয়, ওই জন্য 4টা মসফেটের গোড়ায় 4টা রেজিস্টার আমি লাগিয়ে দিলাম। তো এই রেজিস্টারগুলোর মান 22 ওহমস। একাত সার্কিটে একাত মানের রেজিস্টার দিয়ে কিন্তু কাজ করা থাকে। তো আপনারা এই 22 ওহমস শুনে 22 ওহমস লাগালেই কিন্তু কাজ হবে না। এসএমডি রেজিস্টার কত মানের থাকে সেই মানটা আপনার জানতে হবে, জেনে বুঝে তারপরে রেজিস্টার লাগাতে হবে। কোনোটাতে থাকে 100 ওহমস, কোনোটা থাকে 10 ওহমস, কোনোটা থাকে 47 ওহমস, কোনোটা 33 ওহমস। তো এই কত মানের রেজিস্টার আছে এটা আপনাদের মান নির্ণয় করতে হবে, তারপরেই রেজিস্টারটা লাগাতে হবে। তো আমি মসফেটের লেগগুলো একটা করে সোল্ডারিং করেছি, পরবর্তীতে সবগুলো পিনই আমি সোল্ডারিং করে ফেলবো। তো সোল্ডারিং করার সময় অবশ্যই বেশি করে রাং দিয়ে সোল্ডারিং করবেন, তাছাড়া কিন্তু আপনাদের ইনভার্টারটি যে সংযোগ করা হবে সেই সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়ে যাবে অতিরিক্ত লোড পড়লে।
যার কারণে এই সোল্ডারিং করার সময় একটু বেশি করে রাং দিয়ে সোল্ডারিং করবেন। হালকাভাবে কিন্তু এই মসফেটের লেগগুলো সোল্ডারিং করলে হবে না। তো আমি সোল্ডারিং মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তারপর ফিনিশিং দিচ্ছি, কারণ যেহেতু এটা ইনভার্টার 12 ভোল্ট থেকে 220 ভোল্ট তৈরি করে, যার কারণে এর ওপরে প্রচুর প্রেসার পড়ে এই মসফেটের ওপরে। এই জন্য আমি সোল্ডারিংগুলো করে নিচ্ছি। সোল্ডারিং কমপ্লিট হওয়ার পর আমি মসফেটের লেগগুলো, অতিরিক্ত যেগুলো লেগ, এগুলো কাটিংয়ের সাহায্যে, নেল কাটারের সাহায্যে কাটিং করে ফেললাম। পরবর্তীতে আমি পেট্রোল দিয়ে ওয়াশ করে নিচ্ছি, কারণ পেট্রোল দিয়ে ওয়াশ করার উদ্দেশ্য এই, যদি কোথাও কোনো প্রিন্টের সংযোগ হয় সেক্ষেত্রে সেটটা চালু হবে না। তো এই তো ক্যাপাসিটার দেখলেন, সাদা মার্ক অনুযায়ী আমি ক্যাপাসিটারটা লাগিয়ে দিলাম নেগেটিভ পজিটিভ দেখে। তো সাদা যে পাশে, সে পাশে বোর্ডে তো সাদার মার্কিং করা থাকে, সেই অনুযায়ী ক্যাপাসিটার লাগাতে হবে। আর যদি উল্টা পাল্টা করে লাগানো হয় ক্যাপাসিটার বুম করে ফেটে যাবে। তাই সাবধানে এগুলো কাজ করতে হয়। আর এগুলো কিছু কিছু বিষয় তুলে ধরছি, কারণ অনেকে আসেন কিছু ধারণা রাখেন, মেকার না, তারাও এগুলো চেষ্টা করেন। তাদের জন্য কিছু কিছু বিষয়গুলো আমি তুলে ধরছি, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। ডিসি সেকশনের কাজ যেহেতু শেষ, সেই ক্ষেত্রে আমরা এসি সেকশনটা চেক করছি, এর যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো ঠিক আছে কি না। তো এই কম্পোনেন্টগুলো চেক করতেছি, এর মধ্যে যেটা আমি খারাপ দেখব সেটা আমি চেঞ্জ করে দিব। তো এই ধরনের ডিজিটাল মিটার দিয়ে কিন্তু এই ডিজিটাল এসএমডি, রেজিস্টর এবং ডায়োড, এগুলো মান বের করা যায়, এমনকি এটা খারাপ আছে কি না এটা বোঝা যায়। তো সেজন্য আমি দেখলাম এখানকার একটা রেজিস্টর খারাপ, এই রেজিস্টরটা চেঞ্জ করে দিব। তো এই রেজিস্টরের মান হবে 1 কিলো। তো এই 1 কিলো রেজিস্টরটা আমি এটাও লাগাবো বাজারের অ্যাভেলেবেল যে রেগুলার রেজিস্টর, যেগুলো অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, এই ধরনের রেজিস্টর লাগাবো। তো এই 1 কিলো রেজিস্টরটা ঠিক আছে। তো আমি এখন এটা সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডারটা করে নিব। তো জায়গা যেহেতু ছোটো, সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, যার কারণে আমি ভালোভাবে ধরে তারপরে সোল্ডারিংটা করছি। সো যারা এই কাজগুলো করবেন, মেকানিক টুকটাক কাজ করেন, তাদেরকে বলবো মসফেট নষ্ট, সরাসরি মসফেট লাগাবেন না। তার আগে এই মসফেটের আশেপাশে যে ছোট ছোট পার্টসগুলো আছে এগুলো চেক করে দেখবেন এগুলো ঠিক আছে কি না। এমনকি এই ইনভার্টারের গেট ভোল্টেজটা ঠিক আছে কি না এগুলো চেক করে তারপরেই আপনারা মসফেট লাগাবেন। এই গেট ভোল্টেজ যদি ঠিক না থাকে, সঠিক যদি না থাকে, সেই ক্ষেত্রে মসফেট লাগিয়ে কোনো লাভ হবে না। আর এই গেট ভোল্টেজ ঠিক না থাকার কারণ, এখানে যে ছোট ছোট এসএমডি, রেজিস্টর, ডায়োড, এমনকি আইসি আছে, এগুলো খারাপ থাকলে গেট ভোল্টেজ সঠিক থাকে না। তো আমি মসফেটগুলো লাগিয়ে নিচ্ছি, গেট ভোল্টেজ যেহেতু সঠিক হয়ে গিয়েছে, যার কারণে মসফেটগুলো লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুগণ, এটা হলো এসি সেকশন, যে পাশে দিয়ে আউটপুট বের হয়, আউটপুট ভোল্টেজ যেটা বের হয় সেটা কিন্তু এসি ভোল্টেজ বের হয়। আর এই এসি ভোল্টেজটাকে কন্ট্রোল করে এই এসি সেকশনের মসফেটগুলো, এই 4টা মসফেট দিয়েই কিন্তু 50 হার্টজ তৈরি করেছে, এমনকি ভোল্টেজটা স্ট্যাবিলাইজ করেছে, অর্থাৎ 220 সবসময় যাতে দেয় সেই কাজটাই করেছে এই মসফেটগুলো দিয়ে। আর ডিসি সেকশনের মসফেটে কাজ করেছে অসিলেশন তৈরি করার জন্য, 12 ভোল্ট থেকে প্রায় 400 ভোল্ট বা 350 ভোল্ট তৈরি করে মসফেট এবং চপারের মাধ্যমে। তো আমার এই মসফেটগুলো লাগানো কমপ্লিট হওয়ার পর আমি কাটিংয়ের সাহায্যে এর লেগগুলো, অতিরিক্ত লেগগুলো আমি কাটিং করে নিচ্ছি। আমরা আমাদের যে কাটিং আছে বা কাতানি আছে,
সেটার সাহায্যে কিন্তু লেগগুলো কাটিং করতে পারতাম, কিন্তু সেটার সাহায্যে করলাম না এই কারণে ওটার থেকে আমাদের এই নেল কাটারটা অনেক ভালো সার্ভিস দেয়, এমনকি কাটিংটা ফিনিশিং হয় ভালো, একদম গোড়া থেকে যতটুকু পরিমাণ কাটার ইচ্ছা ততটুকু কাটা যায়। আর কাটিং অনেক সময় মিস করলে সমস্যা হয়ে যায়, যার কারণে আমরা নেল কাটারের সাহায্যে এর লেগগুলো কাটিং করে নিচ্ছি। তো এই লেগগুলো আমাদের কাটিং করা কমপ্লিট। এখন অতিরিক্ত যে লেগগুলোতে সোল্ডারিং সম্পূর্ণ হয়নি সেই পিনগুলোতে আমি সোল্ডারিং আবারও করছি। তো এই সোল্ডারিংগুলো করার সময় অবশ্যই মনোযোগের সাথে সোল্ডারিং করতে হয়, কারণ একটি লেগ যদি আরেকটি লেগের সঙ্গে কানেকশন হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হয়, যার কারণে আমরা সোল্ডারিং করার সময় অবশ্যই সাবধানে সোল্ডারিংগুলো করব। তো এই ভিডিওটি বেশ লং হয়ে গেল, কারণ এই সেটের কাজটা একটু বেশি, এসি ডিসি দুই সেকশনেরই কাজ করতে হলো, যার কারণে ভিডিওটি বেশ লং হয়ে যাচ্ছে। তো আপনারা হয়তো বা দেখতে দেখতে বোর হয়ে যেতে পারেন, তবে ইলেকট্রনিক্স কাজকে যারা ভালোবাসেন তারা বোর হবেন না আমি আশা রাখি। তো এই তো অটোমেটিক আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আউটপুট ভোল্টেজ চলে এসেছে, একটা চার্জারের সাহায্যে আমরা দেখলাম। তো এখন আমরা এই পাশে চার্জিং সেকশনে কাজ করব। চার্জিং সেকশনের ফিউজ নষ্ট, এমনকি এই যে ডায়োড আছে রেকটিফায়ার, এই রেকটিফায়ার ডায়োডও নষ্ট। তো বন্ধুগণ, একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, ফিউজের কোনো মাইনাস প্লাস নাই বা উল্টা বা সিধা নাই, কিন্তু সেক্ষেত্রে এই যে রেকটিফায়ার ডায়োড ব্ল্যাক কালারের এগুলো খুলে ফেলছি, এগুলোর কিন্তু মাইনাস বা প্লাস আছে বা উল্টা বা সিধা আছে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই ফলো করে কাজগুলো করবেন, নেগেটিভ পজিটিভ দেখে কাজ করবেন। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমনকি যাদের এই ধরনের নষ্ট ইনভার্টার আছে সার্ভিসিং করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ঠিকানায় পাঠিয়ে দিয়ে সার্ভিসিং করে নিতে পারবেন। আমার ঠিকানা হলো বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স। ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনাদের ইনভার্টার পাঠিয়ে দেবেন। তবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সুবিধা হয়, হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানাটা লিখে পাঠিয়ে দেবেন যে অমুক জায়গা থেকে আমি ইনভার্টারটা সার্ভিসিংয়ের জন্য আপনার সার্ভিস সেন্টারে পাঠিয়ে দিলাম। সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে যে ইনভার্টার পাঠিয়েছে, সেটা আমার আবার তুলে আনতে হবে, তুলে এনে সার্ভিসিং করতে হবে। তো এই ডায়োডগুলো আমার খোলা কমপ্লিট। এখন আমি এটার পরিবর্তে এই যে বড় সাইজের প্লাস্টিক ব্রিজ ডায়োড লাগিয়ে দিব। ওই ডায়োডগুলোর থেকে এই ডায়োডের মানটা অনেক ভালো এবং অ্যাম্পিয়ারটাও অনেক বেশি, যার কারণে আমি এই ব্রিজ ডায়োডটাই ব্যবহার করি বেশিরভাগ। তো আমার ভিডিওটি এর আগে যারা দেখেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো ফলো করেছেন। তো ওই ডায়োড যদি চলে 1 বছর, এই ডায়োড চলবে 5 বছর, যার কারণে আমি এই ধরনের ডায়োড ব্যবহার করছি। তো এই ডায়োডের নেগেটিভ পজিটিভ আর এখানে ফিল্টারিং ক্যাপাসিটার নেগেটিভ পজিটিভ সঠিক করে দিলেই হবে, আর এসি লাইনের সঙ্গে এসি লাইনের কানেকশন করলেই হবে। তো যারা মেকানিক আছেন তারা এই কাজটা সহজেই বুঝবেন, আর যারা পাবলিক আছেন তারা হয়তো বুঝতে পারবেন না এই ডায়োডটা কীভাবে সংযোগ করবেন। তো আমাদের ডায়োডের লেগগুলো ভালোভাবে সোল্ডারিং করে দিলাম। এখন আমরা এই যে ফিউজ লাগাবো, এই সার্কিট বোর্ডে ফিউজ ছিল ছোট আকারের, তা আমরা বড় সাইজের ফিউজ লাগিয়ে দিচ্ছি, কারণ ছোট আকারের ফিউজ বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় না, এমনকি ছোট সাইজের ফিউজের সঙ্গে লেগ ছিল, আমরা পরবর্তীতে বড় সাইজের ফিউজের সঙ্গে রেজিস্টার লেগ জয়েন করে আমরা এই সার্কিট বোর্ডে স্থাপন করলাম। তো আমাদের ফিউজটা লাগানো কমপ্লিট। এখন আমরা মোটামুটি ফিডিং করে দেখতেছি চার্জ হচ্ছে কি না। এই তো দেখুন টিপ টিপ করে চার্জ হচ্ছে, এমনকি এটার যে অটোমেটিক যে আউটপুট দেবে আউটপুটও দিচ্ছে, এমনকি চার্জিংয়ে আমরা লাগিয়ে রেখেছি, চার্জটা হচ্ছে কি না সেটা দেখতেছি। তো এর পরবর্তীতে আমরা এই সার্কিট বোর্ডের যে রিলের মাধ্যমে
চার্জিংটা এসি আউটপুট অটো করেছে, সেই রিলেটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এই রিলেটা চেঞ্জ করে আমরা এসি রিলে ব্যবহার করব। এটা তো ডিসি রিলে, এসি রিলে এই কারণে ব্যবহার করব, এটা একটু কাজটা মডিফাই করতে হবে। মডিফাই কীরকম, এই সেটটার চার্জিংটা অন অফ করে নেবে, কারণ চার্জিং অন অফ করে নেবে এই কারণে এটা সোলারে ব্যবহার করে, আর সোলারে ব্যবহার করলে এসি থেকে তো চার্জিং নেবে না, যার কারণে আমি এই ইনভার্টারের রিলেটা আউট করে দিচ্ছি। এমনকি চার্জিং সেকশনের যে রেজিস্টর দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং করছি, এটা চার্জিং সেকশনের রেজিস্টর আর এটা চার্জিং সেকশনের মসফেট। তো এগুলো আমি লাগাচ্ছি, লাগিয়ে এটা এখন চার্জিংটা টেস্ট করব। চার্জিং টেস্ট করা কমপ্লিট হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন এই যে এসি রিলে, এই এসি রিলেটা আমরা লাগাবো। আর এই এসি রিলে আমরা লাগালে আমরা চার্জিংটা অন অফ করতে পারবো। আর এই কাজটা করা হচ্ছে পুরোই মডিফাই, কারণ অরিজিনাল যে ডায়াগ্রামে কাজ করা ছিল তাতে আমরা চার্জিংটা অন অফ করতে পারতাম না, যার কারণে আমাদের নিজস্ব পদ্ধতিতে আমরা কাজ করছি। এটা পুরোই মডিফাই কাজ। তো এখন আমরা একটা সুইচ লাগিয়ে দিব, দিয়ে চার্জিংটা অন অফ চাইলেই করতে পারবো। এটা মেন পাওয়ারের আউটপুটের ইনভার্টারের সুইচ, আর চার্জিংয়ের সুইচটা আমরা তার বেশ বড় করে করেছি। তো আমরা চার্জিং প্লাগ ইন করলাম, প্লাগ ইন করার পর আপনাদের দেখাবো। এই তো দেখুন চার্জিং যে লেখা আছে সেই বাতিটা কিন্তু টিপ টিপ করতেছে, তার মাধ্যমে বোঝা যাচ্ছে চার্জিং হচ্ছে। তো এই তো সুইচ চার্জিংয়ের, এই সুইচটা অফ করলেই চার্জিং অফ হয়ে যাবে। আবার যদি এই তো দেখুন চার্জিং অফ হয়ে গেছে, আবার অন করলে চার্জিং অন হয়ে যাবে। তো আমাদের যা ইচ্ছা আমরা তাই করতে পারবো। আমরা চাইলে সোলার থেকেও চার্জ করতে পারবো, এমনকি ইলেকট্রিক লাইন থেকেও চার্জ করতে পারবো। তো এই তো দেখুন ফিনিশিং যেহেতু বাইরে থেকে পাঠিয়েছে, সেই জন্য আমরা বারবার এই ইনভার্টারগুলোর আউটপুট ভোল্টেজ দিচ্ছে কিনা, অটো কাজ করতেছে কিনা, চার্জিং হচ্ছে কিনা, এই সকল বিষয়গুলো বারবার আমরা টেস্ট করে থাকি। তারপরে আমরা ইনভার্টারগুলো তাদের নিজ জেলায় আবারও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই, তারা আবার উঠায় নিয়ে তারা ব্যবহার করে। তো যে কারণে আমাদের বারবার ভালোভাবে চেক করে দেখতে হয়, চেষ্টা করি আমরা ভালোভাবে কাজগুলো করার। তো বন্ধুগণ, ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে অন্য ভিডিওতে।